237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা। 3টি আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 থেকে নির্বাচন করবেন তারেক রহমান। বিএনপির মনোনয়নপত্র পেয়েছেন অনেক জনপ্রিয় ত্যাগী নেতা, বাদ পড়েছেন অনেক আলোচিত মুখ। ফাঁকা আসনগুলোতে প্রার্থিতা দেওয়া হতে পারে জোটের নেতাদের। সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় পেল রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন আইন উপদেষ্টা। সংলাপ বিষয়ে সাপ লুডু খেলছে সরকার, মন্তব্য আক্তার হোসেনের। সরকার অবকাশে থাকায় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষে পরিণত, নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্য। জামায়াত ও সমমনাদের নতুন কর্মসূচি, রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চান ডাক্তার তাহের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। নির্বাচনে 3টি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর 1টি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু আসন খালি রাখা হয়েছে জোটের জন্য এবং সিদ্ধান্ত নিতে না পারায়। পরবর্তীতে বাকি আসনগুলোতে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সোমবার বেলা 12:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু করে দলের স্থায়ী কমিটি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক চলে মাগরিব পর্যন্ত। বৈঠকে বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সাথেও কথা বলে স্থায়ী কমিটি। বৈঠক শেষে বাদ মাগরিব বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব। বলেন, সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 2 ফরাজ হোসেন আজাদ, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 3 গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 7 পরে ঘোষণা করা হবে, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা 9 পরে ঘোষণা করা হবে, ঢাকা 11 এম এ কাইয়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 13 পরে ঘোষণা করা হবে, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ভোলা 3 হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা 4 মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙ্গামাটি দীপেন দেওয়ান, বান্দরবান শাহ চিং প্রু। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন 3টি আসনে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাত্র 1টি আসনে লড়বেন। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6 বগুড়া 7 বেগম খালেদা জিয়া, ফেনী 1 বেগম খালেদা জিয়া, ফেনী 2 জয়নাল আবেদিন, ফেনী 3 আব্দুল আওয়াল মিন্টু। বিএনপি মহাসচিব আরও জানান, দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 237 আসনে বিএনপির তালিকা যেমন মনোনয়ন পেয়েছেন অনেক জনপ্রিয় ত্যাগী প্রার্থী, তেমনি তালিকা থেকে বাদ পড়েছে অনেক আলোচিত মুখ। যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি, সেসব জায়গায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর অনেক শীর্ষ নেতা রয়েছেন।
ওইসব আসনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার আলোচনা রয়েছে। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের প্রতিবেদনে। দীর্ঘ প্রায় 15 বছর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। দলের হয়ে নির্বাচনে 3টি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর একটি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রভাবশালী নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 2, ডক্টর মঈন খান নরসিংদী 2, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 2, মেজর হাফিজ ভোলা 3, মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3, চট্টগ্রাম 10, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2, ডাক্তার AJM জাহিদ হোসেন দিনাজপুর 6 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় নির্বাচনে জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট ধরা হয় রাজধানীর আসনগুলোর মধ্যে ঢাকা 1 খন্দকার আবু আশফাক, ঢাকা 2 আমানুল্লাহ আমান, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন, ঢাকা 5 নবিউল্লাহ নবী, ঢাকা 6 ইশরাক হোসেন, ঢাকা 11 MA কায়ুম, ঢাকা 12 সাইফুল আলম নীরব, ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 19 ডাক্তার সালাউদ্দিন। বিএনপির আলোচিত প্রার্থী নাটোর 2 রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী 2 মিজানুর রহমান মিনু, সিলেট 1 খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, সিলেট 2 আসন থেকে ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুজদির লুনা, লন্ডন বিএনপি সভাপতি MM মালিক পেয়েছেন সিলেট 3, লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক কয়সার আহমেদ পেয়েছেন সুনামগঞ্জ 3 আসন। তরুণ প্রার্থী যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা 4, স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানি গোপালগঞ্জ 3, সাধারণ সম্পাদক রাজীব হাসান বরিশাল 4, খুলনা 3 রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আজিজুল বাড়ি হেলাল, যশোর 3 আসনে নির্বাচন করবেন অমিত ইসলাম অনিন্দ। আইনজীবীদের মধ্যে M মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী 1, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা 1, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী কুষ্টিয়া 2, চট্টগ্রাম 5 থেকে ব্যারিস্টার মীর হেলাল। নারী প্রার্থীদের মধ্যে নাটোর 1 ফারজানা শারমিন পুতুল, ঝালকাঠি 2 ইলেন ভুট্টো, যশোর 2 সাবিরা সুলতানা, শেরপুর 1 ডাক্তার সেনসিলা জেবরিন, মানিকগঞ্জ 3 আফরোজা খান রিতা, ফরিদপুর 2 শামা ওবায়দ, ফরিদপুর 3 থেকে নায়ার ইউসুফকে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন দলের বাইরে থেকে ফিরে চমক দেখিয়েছেন খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। এই সময়ের মধ্যে দলগুলো একমত না হলে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও এ সময় কথা বলেন আইন উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার নিয়ে সরকার সাপলুডু খেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সরকারের ভেতরের কোনো একটি অংশ সংস্কার ভণ্ডুল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। আর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার ভ্যাকেশনে থাকায় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষে দাঁড়িয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট ও নির্বাচন নিয়ে যখন রাজনৈতিক পাড়া সরগরম, তখন সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংবাদ সম্মেলন, যেখানে দলটির সদস্য সচিবের কথায় আবারও উঠে আসে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তার দলের অনড় অবস্থানের কথা। সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকটের আরো ঘনীভূত হচ্ছে। আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নামে সময় ক্ষেপণ করে সংস্কার বিঘ্নিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে, আমরা রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের এখন দায়িত্ব হলো ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবে এক অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটা জারি করা। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকারের দুর্বলতার সুযোগে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষে দাঁড়িয়েছে। সরকার যদি ভ্যাকেশন সময়টা না কাটাইতো, আমোদ প্রমোদে না থাকতো তারা, তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ, মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলের নেতারা। বর্তমান সাংবিধানিক যে কাঠামো আছে, এর বাইরে যেতে হবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ইসি যদি আগের মতো দলীয় কোনো কমিশনে পরিণত হয়, তাহলে পরিণতি তাদের পূর্বসূরিদের মতোই হবে। হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। ময়মনসিংহ বিভাগের 4টি জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাথে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হাজার হাজার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা যারা করেছে, সেই খুনিরা বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই বলেও উল্লেখ করেন সার্জিস আলম। এ সময় তার সাথে ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম সহ স্থানীয় নেতারা। লীগ এবং তাদের যারা দোসর জাতীয় পার্টি, তাদেরও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। এবং এই জাতীয় পার্টির কত বড় সাহস, এই জিএম কাদেররা এবং এদের যারা সাঙ্গপাঙ্গ আছে, এরা যে ওই খুনিদের দোসর এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই খুনিদের মদতদাতা, তার প্রমাণ এখনও পাওয়া যায়। তারা যখন বলে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পেলে পুষে বড় করেছে, এর প্রমাণ এখন তারা আবার নতুন করে দিচ্ছে, তাদের জাত চেনাচ্ছে। এই খুনিদের আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, আলাদাভাবে গণভোট ও সংশোধিত আরপিও বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামাত ও সমমনা 8টি দল। 6 নভেম্বর রাজধানীতে গণমিছিল ও প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান এবং 11 নভেম্বর সমাবেশের নতুন কর্মসূচি দিয়েছে তারা। জামাতের নায়েবে আমির বলেন, রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে, তবে রেফারির দায়িত্ব পালন করতে হবে প্রধান উপদেষ্টাকেই। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে ধারাবাহিক বৈঠক করছে জামাতে ইসলাম, খেলাফত মজলিস সহ ইসলামী সমমনা 8টি দল। সোমবার রাজধানী পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে 8 দলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেন, বিএনপি আসলে কি চায় তা প্রশ্ন নয়। এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য, এটা কিন্তু আমরা কনফিউজ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। কালক্ষেপণ না করে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোকে বসে সমস্যার সমাধানের কথা বলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমানাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথা থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না। জুলাই সনদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশ কোন দিকে যাবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা। বিস্তারিত রিশান নাসরুল্লাহর প্রতিবেদনে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া, ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা দিলে তা মোকাবেলার প্রস্তুতি এভাবেই তুলে ধরা হয়। ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সিইসি বলেন, গণতন্ত্রের পথে কিভাবে এগোবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে বড় ফেলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারাই তো মেজর প্লেয়ার, একটা মেজর প্লেয়ার, সুতরাং সব এরা একটা বড় অংশীজন, ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, প্রবাসী কারাবন্দীদের জন্য অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যে ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি, চেষ্টা করছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারবে সে ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এদেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ানোর জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা একটা লঞ্চ করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। AI এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আইনশৃঙ্খলা বাহিনী। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হবে বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবেই নির্বাচন করা সম্ভব হবে। এ সময় তার সাথে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ অনেকে। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটবেই। ছোটখাটো ঘটনা যদি না ঘটে তো চাকরি থাকবো না। মানে এই জন্যই তো ছোটখাটো ঘটনা ঘটে, বড় ঘটনা যেন না ঘটে, আর এই ছোটখাটো ঘটনা যেন না ঘটে এই জন্য কিন্তু এটার দিকে তো খেয়াল রেখেও যেন ঘটনা না ঘটে। বাট নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে। আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলিগ জামাতের শুরাই নিজাম অনুসারীরা 6 দফা দাবি তুলে ধরেছেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন তাবলিগ জামাতের শুরাই নিজাম দলের অন্যতম দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি। ব্রিফিংয়ে জানানো হয়, এবারের ইজতেমা 26 মার্চ করার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ এসেছে। তবে সরকার নির্ধারিত তারিখে ইজতেমা আয়োজন করতে হলে ডিসেম্বরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা জরুরি। মুফতি কেফায়েতুল্লাহ আজাহারি আরও বলেন,
সাতপন্থীদের এবার টঙ্গী মাঠে ইজতেমা করার কোনো সুযোগ নেই, কারণ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেটাই তাদের শেষ ইজতেমা বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। অস্থায়ীভাবে টঙ্গী ইজতেমা মাঠকে কেপিআই হিসেবে ঘোষণা করা ও দেশের বাইরে থেকে আসা মেহমানদের ভিসা প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। সবশেষ ইজতেমায় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তাবলিগ জামাতের বিভিন্ন পর্যায়ের শুরা সদস্য, আলেম ও প্রশাসনিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই সময়। চাকরিচ্যুত পরিচ্ছন্নতা কর্মী সহ অন্যান্যদের চাকরিতে পুনর্বহাল সহ 5 দফা দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের ভেতরে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। এতে অংশ নেন কয়েকশো পরিচ্ছন্নতা কর্মী। সাবেক মেয়র তাপসের সময় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই সব পরিচ্ছন্নতা কর্মীদের পুনর্বহালের দাবি জানান সংগঠনটির নেতারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে সুবিধা পাচ্ছে, দরিদ্র পরিচ্ছন্ন কর্মীগণ কিন্তু একই মন্ত্রণালয় থেকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন বঞ্চিত হবে? আমরা আপনার মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে আমাদের এই 5 দফা দাবি মানবিক কারণে মেনে নেওয়া না হয় আগামীতে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির আওতায় দ্বিতীয় জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 61,000 মেট্রিক টন গম। আজ ভোর 4টায় এসব গম নিয়ে MV এসপার অ্যারিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এর আগে প্রথম জাহাজে আসে 56,959 মেট্রিক টন গম। চুক্তির আওতায় 2,40,000 মেট্রিক টন গমের মধ্যে বাকি গম আসবে আরও 2টি জাহাজে। সরকারি চুক্তি মতে 60,802 মেট্রিক টন গম নিয়ে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। এতে রক্ষিত গমের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করবে চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র। মান খারাপ না হলে দ্রুত খালাসের অনুমতি দেওয়ার কথা বললেন উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহ আলম। এ পর্যন্ত 2 জাহাজে গম এসেছে 1,17,761 টন। বাকি 2 জাহাজে আসবে চুক্তির বাকি 1,22,239 টন গম। আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার থেকে বন্দরের বহির্নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে। দীর্ঘ 7 মাস পর চালুর 12 ঘন্টার মধ্যে আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে। প্রায় 7 মাস গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গত 11 এপ্রিল থেকে দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানাটি অচল হয়ে পড়ে। KGTCL গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রতিদিন প্রায় 3 কোটি টাকার সার উৎপাদন বন্ধ থাকে। তবে গত 19 অক্টোবর গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় এবং সপ্তাহখানেক যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার দিবাগত রাত 3:30টায় সার উৎপাদন শুরু করে CUFL। কিন্তু রবিবার বিকেল 3টায় আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। অন্যদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এক বিবৃতিতে CUFL উৎপাদন আবারও বন্ধ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে উৎপাদন সচল রাখার দাবি জানিয়েছে। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। এতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু জানান, মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করছে বিএনপি। সিরাজদিখানের কুসুমপুর আজিজিয়া মাকজানুল এতিমখানা মাদ্রাসার সামনে লিফলেট বিতরণের পাশাপাশি অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। ঢাকা মিরপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সম্মেলন। কমিশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আরও বক্তব্য রাখেন থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও রূপনগর থানা বিএনপির সিনিয়র সদস্য KM আশরাফ।
দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তুরাগ থানার রানাভোলা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন সহ স্থানীয় নেতাকর্মী ও শত শত সাধারণ মানুষ অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করেন কৃষক দলের নেতাকর্মীরা। নিকলির গুড়ি বাজার ও বাজিতপুরের হিলচিয়া বাজারে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন নিকলি উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, তাঁতি দলের আহ্বায়ক রফিকুল ইসলাম স্বাধীন, গুড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান বাবলু সহ স্থানীয় বিএনপি যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে নোয়াখালীর সেনবাগ উপজেলায়। উপজেলার কানকিরহাট বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল উদযাপন করেছে 6ষ্ঠ ফাউন্ডেশন ডে। রাজধানীর ক্যাডেট কলেজ ক্লাবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট 328 চেয়ারম্যান জেসরিনা হায়দার। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নে কাজ করে আসছে। এ সময় ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ মমতাজ মহল রানু, চার্টার্ড প্রেসিডেন্ট ফৈদা জসিম, ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়না আকন্দ সহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে অনার্স প্রথম বর্ষ ও এইচএসসি প্রথম বর্ষের 1200 নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে। শহীদ সাটু অডিটোরিয়াম রুমে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। দিনব্যাপী নানা কর্মসূচিতে উদযাপন হলো ডিএফপি অনুমোদিত পত্রিকা দৈনিক ফুলকির 24তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অতিথিদের স্বাগত জানান পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব। দৈনিক ফুলকি পরিবারকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা। 3টি আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 থেকে নির্বাচন করবেন তারেক রহমান। বিএনপির মনোনয়নপত্র পেয়েছেন অনেক জনপ্রিয় ত্যাগী নেতা, বাদ পড়েছে অনেক আলোচিত মুখ। ফাঁকা আসনগুলোতে প্রার্থিতা দেয়া হতে পারে জোটের নেতাদের। সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় পেলেও রাজনৈতিক দলগুলো নইলে সরকারি সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন আইন উপদেষ্টা। সংলাপ নিয়ে সাপ লুডু খেলছে সরকার, মন্তব্য আক্তার হোসেনের। সরকার অবকাশে থাকায় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষে পরিণত, নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্য। জামাত ও সমমনাদের নতুন কর্মসূচি, রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চান ডাক্তার তাহের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।